জায়গায় আমি তন্ন তন্ন করে ফেলবো, তাও আমার রাজকুমারকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। ওদিকে মোড়ল গিন্নির হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্বামী তার পাশে নেই। এ কি, এত রাতের বেলা সীমার বাবা আবার কোথায় গেল? ও তো আমার পাশেই শুয়ে ছিল। সীমার বাবা, সীমার বাবা, কোথায় তুমি? এ কি, আমি মানুষটাকে এত ডাকছি, তাও তো সে আমার কথার উত্তর দিচ্ছে না। তাহলে কি মানুষটা ঘরের ওদিকে অভাগীর মা এবং তার ভালো মা অভাগীকে জঙ্গলের মধ্যে কোথাও খুঁজে না পেয়ে একেবারে হতাশ হয়ে যায়। অভাগীর মা জঙ্গলের মধ্যেই বসে পড়ে আর কাঁদতে থাকে। এ কি অভাগীর মা, তুমি এভাবে বসে পড়লে কেন? ওঠো, আমাদের যে আরো চলতে হবে। না না দিদি, আমার আর চলে কোনো লাভ হবে না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি আমার মেয়েটাকে আর কোথাও খুঁজে পাবো না। আমার মেয়েটা হয়তো বা আমার কাছ থেকে হারিয়ে গেছে। দিদি, সেই কখন থেকে তো এতটা সময় ধরে আমার মেয়েটাকে এত জায়গায় খুঁজলাম, এই জঙ্গলের মধ্যে কোথাও কোথাও তো খুঁজতে বাদ রাখিনি, কিন্তু তারপরও আমার মেয়েটাকে খুঁজে পেলাম না। আর তাই আমি বুঝতে পারছি আমরা হয়তো বা আমাদের মেয়েটাকে আর খুঁজে পাবো না দিদি, আর খুঁজে পাবো না। না না না, এসব কথা বলো না অভাগীর মা। আমাদের অভাগীর কিছুই হবে না। ও কিছুতেই আমাদের মধ্যে থেকে হারিয়ে যেতে পারে না। ওকে যে আমাদের দুই মাকে খুঁজে বের করতেই হবে। চলো, আমরা ওদিকে গিয়ে দেখি। আমার মনের বিশ্বাস আমরা ঠিক আমাদের অভাগীকে খুঁজে পেয়ে যাব। তখনই অভাগীর ভালো মা হঠাৎ করে দেখতে পায় যে জঙ্গলের এক কোণে কেউ একজন অচেতন হয়ে পড়ে আছে। এ কি, জঙ্গলের ওদিকটাতে মনে হচ্ছে কেউ একজন অচেতন হয়ে পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ওটা আবার আমাদের অভাগী নয় তো? অভাগীর মা, ওঠো, এক্ষুনি ওখানে গিয়ে দেখতে হবে যে ওই মেয়েটি আমাদের অভাগী কিনা। বেশ অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু তখনও রাজকুমারের কোনো খবরই পাওয়া যায় না। মহারাজ তখন আমার কক্ষ থেকে বেরিয়ে গেল। আমার কুমারকে খুঁজে বের করার সব রকম চেষ্টা সে করবে, কিন্তু এদিকে তো একে একে রাত পেরিয়ে যেতে শুরু করেছে, এমনকি ভোরও হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত তো আমি আমার কুমারের কোনো খবর পেলাম না। আর মহারাজ যদি আমার কুমারের কোনো খবর পেত, তাহলে তো উনি ঠিক আমার কাছে এসে আমাকে খবর জানিয়ে যেত। না না না, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা, আমার কুমারের আবার কোনো ক্ষতি হয়ে গেল না তো? না না না, আমার কুমারের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। মহারাজ, মহারাজ কোথায়? এক্ষুনি এক্ষুনি আমাকে মহারাজের কাছে গিয়ে সবকিছু জিজ্ঞাসা করতে হবে। এই কথা বলে রানী তাড়াতাড়ি করে রাজার কাছে যায়। রাজা তখনও রাজকুমারের কোনো খবর জানতে পারেনি। মহারাজ, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন, তার মানে কি আপনি এখন পর্যন্ত আমাদের কুমারের কোনো খবর জানতে পারেননি? না রানী, আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমাদের কুমার কোথায় আছে। মন্ত্রীপুত্র রাঘব এসেছিল, কিন্তু সেও বলেছে কুমারকে সে আর কোথাও খুঁজে পাচ্ছে না। এমনকি প্রহরীদেরকেও আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি আমার কুমারকে খোঁজ করতে, কিন্তু কেউ কেউ ফিরে এসে তো জানিয়েছে তারা আমার কুমারকে খুঁজে পায়নি, আর কেউ কেউ এখনো ফিরে আসেনি। আর আমি তাদের অপেক্ষাতেই আছি, তারা হয়তোবা আমার কুমারকে খুঁজে নিয়ে ঠিকই ফিরে আসবে। মহারাজ, আপনার কথা শুনে তো আমার বড্ড ভয় হচ্ছে। ওরা যদি আমার কুমারকে খুঁজে নিয়ে না আসতে পারে, তাহলে কি হবে মহারাজ? ওদিকে সেই সাধুর বন্দি করা সেই পাখিটির আর্তনাদ শুনে সাধুর মনে একটু মায়া হয়। সেই তখন থেকে তুই আমার কাছে মিনতি করে যাচ্ছিস যেন তোকে মুক্ত করে দেই, তোকে এভাবে আটকে না রাখি। আর তাছাড়া ক্ষমা চাইলে তো স্বয়ং বিধাতাও ক্ষমা করে দেয়। আর তাই আমিও তোকে ক্ষমা করে দেব, কিন্তু তার জন্য তোকে আমি আমার সামনে থেকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। কিছুতেই তুই আমার সামনে আসতে পারবি না। সত্যি বলছেন সাধু বাবা? আপনি আমাকে মুক্ত করে দেবেন?
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে মুক্ত করে দিলে আমি আমার নিজের জায়গায় ফিরে যাব। আর হ্যাঁ, আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দিনও আপনার সামনে ফিরে আসবো না। ঠিক আছে, তবে তাই হবে। এ কথা বলে সেই সাধুতাল শক্তির মাধ্যমে সেই পাখিটিকে বন্দি করে রাখা খাঁচাটিকে অদৃশ্য করে দেয়, আর সাথে সাথে পাখিটি মুক্ত হয়ে যায়। এই তো এই তো আমি মুক্ত হয়ে গেছি। এখন আর আমি বন্দি নেই। এখন আমি চাইলে আমার নিজের জায়গায় আমি ফিরে যেতে পারবো। আমার নিজের বাবা মায়ের কাছে আমি ফিরে যেতে পারবো। কিন্তু আমি যদি ফিরে যাই, তাহলে কি তারা আমাকে চিনতে পারবে? রে, কি হলো কি তোর? তোকে তো মুক্ত করে দিয়েছি আমি, তাহলে এখনো কেন এখানে দাঁড়িয়ে রয়েছিস? যা, যা বলছি, চলে যা আমার সামনে থেকে। আমি চলে যাব, কিন্তু সাধু বাবা, আপনি আমার যে অবস্থা করেছেন তাতে করে তো আমার পিতামাতা আমাকে চিনতে পারবে না। আপনি আমাকে বলে দিন না, আমি কি করে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো? কি করে ফিরে আসতে পারবি সেটা আমি তোকে এখন কিছুতেই বলবো না। আর তাছাড়া তুই যদি এখন এখান থেকে না চলে যাস আর এভাবেই কথা বাড়িয়ে যাস, তাহলে কিন্তু তোকে আমি আবার বন্দি করে খাঁচায় আটকে রাখবো। সেটা কি তুই চাস? বল। না না না, সেটা আমি চাই না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি সাধু বাবা, আর কখনো আপনার সামনে আসবো না। এ কথা বলে সেই পাখিটি সেখান থেকে চলে যায়। অভাগীর মা এবং অভাগীর ভালো মা দুজনে সেই মেয়েটির কাছে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় যে মেয়েটি সেখানে অচেতন হয়ে পড়ে আছে সে আর কেউ নয়, সে হলো তাদেরই অভাগী। কি, এটা কি দেখছি দিদি? এটা তো আর কেউ নয়, এটা যে আমার মেয়ে অভাগী। কিন্তু আমার মেয়ের কি হয়েছে? ও এখানে এভাবে জঙ্গলের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে কেন? তার মানে কি সত্যি সত্যি আমার মেয়েটার বড় কোনো ক্ষতি হয়ে গেল? আমার মেয়েটা কি মরে গেল নাকি দিদি? দাঁড়াও অভাগীর মা, এত চিন্তা করো না তো, আগে আমাকে দেখতে দাও যে আমাদের অভাগী আসলে বেঁচে আছে কিনা। এই কথা বলে অভাগীর ভালো মা অভাগীর শ্বাস পড়ছে কিনা সেটা জানার জন্য চেষ্টা করে, আর সে তার মুখের সামনে হাত দিতেই বুঝে যায় যে অভাগীর এখনো শ্বাস প্রশ্বাস চলছে, তার মানে অভাগী তখনও বেঁচে আছে। দিদি, কি দেখলে? কি বলো, আমার অভাগীর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? ও ও বেঁচে আছে তো? নাকি নাকি আমার মেয়েটা সত্যি সত্যি? অভাগীর মা, এমন কথা একটি বারের জন্য বলো না কেমন। ও মরতে যাবে কেন শুনি? ওর কিছুই হয়নি, ওর এখনো শ্বাস প্রশ্বাস চলছে। আমাদের মেয়েটা এখনো বেঁচে আছে গো, ওর কিছুটি হয়নি। চলো, ওকে এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে হবে, আর একটু এখানে দেরি করাটা কিন্তু মোটেও ঠিক হবে না গো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বিধাতা, বিধাতা তোমাকে অনেক ধন্যবাদ যে আমার মেয়েটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছো। দিদি, ভোর হতে তো আর বাকি নেই, চলো এক্ষুনি মেয়েটাকে নিয়ে বাড়িতে যাই। সকাল হয়ে যায়, তখনও অভাগীর মা মোড়ল বাড়িতে কাজে যায় না, কারণ অভাগীর শরীর বড্ড অসুস্থ ছিল। ওদিকে অভাগীর মা কাজে না যাওয়ায় একেবারেই রেগে মেগে আগুন। এত বেলা হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ওই রামুর বউটা কাজে এলো না। এখন আমার বাড়ির এত সব কাজ কে করবে শুনি? সকাল থেকে সেই বাসি কাজগুলো পড়ে আছে। আর তাছাড়া এখন পর্যন্ত কেউ জল খাবারও খায়নি। জল খাবার সময় পেরিয়ে গেল, দুপুরের খাবার সময়ও চলে এলো। এখনো যদি সে না আসে, তাহলে রান্না বান্না কে করবে আর খাওয়া দাওয়াই বা কিভাবে চলবে? কিছুই তো বুঝতে পারছি না। এই রামুর বউটা দিন দিন কাজে ফাঁকি দিতে শুরু করেছে। সারাক্ষণ শুধু এ ঝামেলা ও ঝামেলা দেখিয়ে যায়, যত সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। কিন্তু এতদিনে তো কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই আমি দেইনি। তবে আজ ঠিকই নিজেই সুযোগ করে নিয়েছে। তবে রামুর বউ, তুমি যদি আজ আমার বাড়িতে কাজে না আসো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমাকে না বলে এভাবে কাজে কামাই করা, সেটা তো আমি কিছুতেই মেনে নেব না গো।
ওদিকে মোড়ল মশাই রামুর বউকে বাড়িতে আসতে না দেখে বেশ অবাক হয়ে যায়। আজ রামুর বউকে দেখতে পাচ্ছি না। কোথায় রামুর বউ? যাই, আমার বউকে যে জিজ্ঞেস করি, কারণ রামুর বউকে যে আমার খুব প্রয়োজন। এ কথা বলে মোড়ল তার স্ত্রীর কাছে চলে যায়। বলছি বউ, আজকে যে রামুর বউকে দেখতে পাচ্ছি না, কোথায় রামুর বউ? এ কি, আমার স্বামী হঠাৎ করে রামুর বউকে খুঁজছে কেন? কি দরকার রামুর বউয়ের? না না, তাকে তো আমাকে জিজ্ঞাসা করতেই হবে। বলছি যে তুমি হঠাৎ করে রামুর বউয়ের খোঁজ করছো যে, রামুর বউয়ের কি দরকার শুনি? না না, সেরকম কিছুই না। আসলে আজকে তাকে কাজ করতে দেখতে পাচ্ছি না, তাই আর কি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তাই বলো। আসলে আজ রামুর বউ কাজে আসেনি গো, তা ওকে দেখবে কি করে শুনি? এ কথা বলে মোড়ল বাড়ি থেকে বেরিয়ে যায়। কি হলো কি, আজ এত বেলা পার হয়ে গেল, তারপরও তো রামুর বউ এ বাড়িতে এলো না। আমি তো জানি রোজ ভোরবেলায় এসে রামুর বউ এ বাড়িতে কাজ শুরু করে, অথচ আজ এখনো এলো না। কিন্তু এমনটা তো রামুর বউ কখনো করে না। আর তাছাড়া এতদিন কাজ করছেও আমাদের বাড়িতে, একটা দিনেও তো কাজে কামাই দিতে দেখিনি। তাহলে কি আবার রামুর বউটার শরীর খারাপ করলো নাকি? হ্যাঁ, করতেই পারে। আমি বরং ওদের বাড়িতে গিয়ে একবার দেখে আসি। এ কি, কোথায় যাচ্ছ তুমি? নিশ্চয় রামুর বাড়িতে, তাই তো? শোনো, আমি বারবার করে বলে দিচ্ছি, কিন্তু তুমি এখন বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। এ কথা বলে মোড়লগিন্নি সেখান থেকে চলে যায়। না না, আমার স্ত্রী যখন আমাকে বারণ করলো, তখন আর আমি যাব না। আর ও আসেনি তো কি হয়েছে, কাল ঠিকই আসবে, তখন ওকে আমি সব সত্যটা জানিয়ে দেব। ওদিকে সুখ পাখিও জঙ্গলের মধ্যে অচেতন হয়ে পড়ে থাকে। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে আসে। মনে হচ্ছে আমি এখানে অচেতন হয়ে পড়েছিলাম। হ্যাঁ, তাই তো আমার মনে পড়েছে, তখন এই সাপটা এসে কি এমন একটা করলো, আমি কিছুতেই আর তাকাতে পারলাম না। আমার মাথাটার মধ্যে কেমন যেন পড়ে গেল। তারপর থেকে তো আমার কিচ্ছুটি মনে নেই। আর তাছাড়া আমার সাথে তো অভাগী ছিল, কিন্তু অভাগী তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল অভাগী আমাকে ছেড়ে? অভাগী, অভাগী, কোথায় তুই অভাগী? সাড়া দে আমার ডাকে। দেখি, এটা আমি কি বোকামি করছি? মনে হচ্ছে তো একটা রাত পার হয়ে গেছে, আজ তো অন্য একটি দিনের সকাল। আর তাছাড়া কাল সন্ধ্যে পর্যন্ত তো আমি আর অভাগী এখানেই ছিলাম। তার মানে কি অভাগী আমাকে রেখে বাড়ি চলে গেছে? নাকি এই সাপটা আবার অভাগীর কোনো ক্ষতি করে দিল? না না না, আমাকে সবটা জানতে হবে। এ কথা বলে সুখ পাখিও উড়াল দেয়। এদিকে অভাগীরও জ্ঞান ফিরে আসে, কিন্তু অভাগীর জ্ঞান ফিরে আসলেও সে কোনো কথাই বলে না। এই তো আমার অভাগীর জ্ঞান ফিরে এসেছে। তার মানে আমার অভাগী সুস্থ হয়ে গেছে। অভাগী মা, এখন কেমন লাগছে তোর? তোর শরীর কানাকে এখন ভালো লাগছে রে মা? অভাগী তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে তাকিয়ে থাকে। কি হলো কি মা অভাগী, তুই এভাবে চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? মায়ের কথার উত্তর দে। কি হয়েছিল কাল রাতে, বল তো আমাকে। অভাগী এবারও কোনো কথারই উত্তর দেয় না। দিদি, দেখো দিদি, আমার মেয়েটা কথা বলছে না, ও কেমন নিশ্চুপ হয়ে গেছে। তার মানে কি আমার মেয়েটা কোনো কথা বলবে না আমার সাথে? অভাগীর মা, তুমি এত চিন্তা কেন করছো? অভাগী এখন সুস্থ নয়, ও অসুস্থ। আর তাই তুমি ওকে এক্ষুনি এত প্রশ্ন করো না তো। ওকে সুস্থ হতে দাও, তারপর ওর কাছ থেকে সব কিছু জানা যাবে। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে আমাদের অভাগী নিশ্চয়ই কোনো আঘাত পেয়েছে গো।
কিন্তু দিদি, আমার তো খুব চিন্তা হচ্ছে, আমার মেয়েটা আবার স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলবে তো, নাকি নাকি ও কোনোদিনও আমাদের সাথে আর কথা বলবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।